হাই, আমি রক্তিম। আজকে যে উপন্যাসটা নিয়ে কথা বলবো সেই উপন্যাসটাকে আউটস্ট্যান্ডিং বা তার বেশিই বলা যায়। এরকম উপন্যাস ডেফিনেটলি অনেক আছে, আশা করা যায় সেরকমই, কিন্তু আমি খুব বেশি কিন্তু এরকম উপন্যাস পড়িনি। আমি বিভিন্ন সময় যখন পুলিশ স্টোরি এক্সপ্লেন করেছি তখন বারবারই বলেছি আমার ইনক্লিনেশন রয়েছে মানুষকে জানার দিকে। তার কারণ হচ্ছে আমি পেশাগতভাবে যে ধরনের কাজের সঙ্গে যুক্ত সেখানে মানুষকে জানার স্কোপটা খুব কম থাকে। আর বিভিন্ন সময় পাবলিক পলিসি রিলেটেড বিভিন্ন প্রফেসরের সান্নিধ্য লাভ করার জন্য আমি এটা বুঝতে পেরেছি যে সোশ্যাল সায়েন্স কিন্তু নিউটনের সূত্র মেনে ওইভাবে ঠিক হয় না। ফিজিক্স এবং ইকোনমিক্স অর্থাৎ পদার্থবিদ্যা এবং অর্থনীতি এই দুটোর মধ্যে কিছু দার্শনিক পার্থক্য আছে। সাবজেক্ট দুটোর কি পার্থক্য সেটা বড় কথা না, বড় কথা যে দার্শনিক পার্থক্য আছে। একটা সাবজেক্ট হচ্ছে প্রচন্ড অ্যাবসলিউট ফিজিক্স, আর আরেকটা সাবজেক্ট অর্থনীতি প্রচন্ড রিলেটিভ। যেটাতে আজকে যেটা সত্যি 20 বছর পরে সেটাও যে সত্যি থাকবে তার কোথাও কোনো গ্যারেন্টি নেই, কিন্তু ফিজিক্সে যদি একবার ডক্ট্রিনটাকে এস্টাবলিশ করা যায় তাহলে সেটা 2000 বছর পরেও সত্যি থাকবে। তো এই সমাজবিদ্যা অর্থাৎ মানুষকে বোঝার যে এই ব্যাপারটা আমাকে খুব অ্যাট্রাক্ট করেছে নানা কারণে। তো আজকের এই উপন্যাসটা সেরকমই একটা উপন্যাস। তো চলুন ভিডিও শুরু করা যাক। বইটা প্রথমে দেখানোর আগে আমি একটা কথা বলে দিই, যদি এটা গঙ্গা হতো তাহলে আমি এত কথা বলার দরকার হতো না। তার কারণ গঙ্গার যে রুট, গঙ্গোত্রী থেকে বে অফ বেঙ্গল, এই রুটটা মোরাললেস সকলের জানা। এই মুহূর্তে যারা আপনারা ভিডিওটা দেখছেন, যারা পরে দেখবেন, আপনাদের প্রত্যেকের জানা। কিন্তু নর্মদার রুট খুব কম সংখ্যক লোকেরই জানা ছিল। ইনফ্যাক্ট আমার তো নর্মদার রুট অনেস্টলি স্পিকিং এই বইটা পড়ার আগে খুব আবছাই ক্লিয়ার ছিল। বইটার শুরুতে নর্মদার একটা রুট দেওয়া আছে, এই রুটটা বুঝে নেওয়াটা খুব দরকার। নর্মদার অরিজিন হচ্ছে অমরকণ্টক, মধ্যপ্রদেশ, সেখানে অনেক মন্দির আছে। তারপর এন্টায়ার মধ্যপ্রদেশ দিয়ে নর্মদা ফ্লো করতে করতে গেছে এবং উপরে এবং নিচে বিন্ধ্য এবং সাতপুরা রেঞ্জকে মাঝখানে রেখে শেষের মাত্র 161 কিলোমিটার গুজরাটের উপর ফ্লো করে অ্যারাবিয়ান সিতে গিয়ে নর্মদা শেষ হয়েছে। এটা হচ্ছে নর্মদার এন্টায়ার রুট। এটা বোঝা দরকার যে নর্মদার ম্যাক্সিমামটা গেছে কিন্তু মধ্যপ্রদেশের উপর দিয়ে। এই উপন্যাস নর্মদা বাঁচাও আন্দোলনকে কেন্দ্র করে লেখা একটা উপন্যাস। এবার নর্মদা বাঁচাও আন্দোলন এর যে বেসিক পয়েন্ট সেটা একটু বুঝে নেওয়া দরকার, তারপরে বইটায় আসছি। নর্মদা বাঁচাও আন্দোলন হচ্ছে 1961-এ তৎকালীন প্রধানমন্ত্রী অ্যানাউন্স করেছিলেন যে নর্মদার উপরে একটা ড্যাম তৈরি করা হবে ইনফার্টাইল ল্যান্ডে সেচের জল পৌঁছে দেওয়ার জন্য, এবং সেটা গুজরাট। কিন্তু সেই ড্যামের যে হাইট ছিল সেই হাইট পরের দিকে আস্তে আস্তে বাড়তে বাড়তে গেছে। এখানে অনেক রকম ড্যামের নাম দেওয়া রয়েছে, সর্দার সরোবর, ইন্দিরা সরোবর, এরকম অনেক ড্যামের নাম দেওয়া রয়েছে। তো সেই ড্যামের হাইট বাড়তে বাড়তে গেছে এবং অ্যাজ এ কনসিকুয়েন্স মধ্যপ্রদেশের অনেক গ্রাম, নাম্বার কত আছে সেটা বইয়ে লেখা আছে, সেটা গুগল করলে পাওয়া যাবে, তারা কিন্তু ডুবে গেছে। অর্থাৎ গুজরাটকে জল দেওয়ার জন্য মধ্যপ্রদেশ কিন্তু হাইলি সাফার করেছে। এটাই হচ্ছে মেন এজেন্ডা। এরপরে ছড়িয়ে রয়েছে বিস্তৃত এজেন্ডা, মেন এজেন্ডা নর্মদা বাঁচাও আন্দোলনের। তো এবারে আমি আপনাদেরকে বইটা দেখাবো। বইটা হচ্ছে প্লাবন জল, অনিতা অগ্নিহোত্রী এবং ডেজের বই। বইটাকে খুলে দেখালে বইটা এরকম দেখতে। বইটার দাম হচ্ছে 399 টাকা এমআরপি, আর নাম্বার অফ পেজেস হচ্ছে 327। বইটার শেষে অথরের পরিচিতি রয়েছে এবং এখানে রয়েছে ব্লাড, এছাড়া পিছনেও ব্লাড রয়েছে। বইটা খুলে দেখালে এরকম, এর এই কভারটাকে এভাবে খোলা যায়। এছাড়া ভিতরে আর কোথাও কোনো ছবি নেই। আর আমি যেটা বলেছিলাম, প্রথমে নর্মদার একটা রুটের ম্যাপ দেওয়া রয়েছে, বাংলা ম্যাপ, হুইচ ইজ ভেরি স্পেশাল, তার কারণ গুগল করলে মূলত ইংলিশ পাওয়া যাচ্ছে। পেজ কোয়ালিটি, প্রিন্ট কোয়ালিটি দেশের নামী পাবলিশে যথেষ্ট ভালো। এবার একটা কথা বলি, এই অথরের লেখা আনন্দবাজারে অনেক পড়েছি এবং আনন্দবাজারে ওনার লেখক পরিচিতিটাও আমি মোটামুটি জানতাম। লেখা ছিল অবশ্য বাংলায়, যে ভারতীয় প্রশাসনিক সেবা সংঘ, সেটা আমি একটু কনফিউজ হয়েছিলাম যে এটা আবার কি বস্তু। পরের দিকে অনেকভাবে বুঝতে পেরেছি কি জিনিস। এছাড়া ওনার লেখক পরিচিতিতেও লেখা রয়েছে। সো এই টাইপের টপিকে ওনার যে একটা আইডিয়া থাকবে এটা আন্ডারস্ট্যান্ডেবল, এবং ওনার নিজেরও ব্যক্তিগত আগ্রহে উনি আইডিয়াটা করে নিয়েছেন, সেটা নিয়ে কোনো ডাউট নেই। এবার হচ্ছে গল্পটা কি নিয়ে। গল্পটা হচ্ছে এই উপন্যাসটা ওই নর্মদা বাঁচাও আন্দোলনটা কেন্দ্র করে কিছু সত্যি চরিত্র, যেমন আমি বললাম বিভিন্ন প্রধানমন্ত্রীর নাম, গুজরাটের বিভিন্ন সময় মুখ্যমন্ত্রীর নাম, চিমন ভাই প্যাটেল, এরকম অনেক রকম, এবং
কিছু কাল্পনিক চরিত্র, যেমন বন্নি বলে একটা চরিত্রকে দেখানো হয়েছে, এরকম কিছু কিছু কাল্পনিক চরিত্রকে মিশিয়ে এই স্ট্রাগলটা কিভাবে কন্টিনিউ হয়েছিল এবং কোথা থেকে কোথায় এসে পৌঁছলো, এই পুরোটা নিয়েই হচ্ছে এই উপন্যাস। এই উপন্যাসে স্পয়লার দেওয়ার অ্যাজ খুব একটা কিছু নেই। আমি যদি পুরোটাও বলে দিই কিচ্ছু ম্যাটার করবে না, আপনারা যতক্ষণ উপন্যাসটা পড়ছেন ততক্ষণ আপনারা কিন্তু এর মজা পাবেন না। এইবার আসবো হচ্ছে এর পজিটিভ নেগেটিভ। প্রথম পজিটিভ পয়েন্ট, এর বিষয়বস্তু। এরকম একটা পাবলিক ইস্যু নিয়ে, কারণ যেটা অনেকটাই রিলেটিভ, মানে একই জিনিস যেখানে গুজরাটের লাভ হচ্ছে, মধ্যপ্রদেশের ক্ষতি হচ্ছে কিছু গ্রামের, সেরকম একটা পাবলিক ইস্যু নিয়ে মানে এত সুন্দর একটা উপন্যাস সত্যিই ভালো লেগেছে। আর প্রত্যেকটা সেন্টেন্স সিম্পল সেন্টেন্স হওয়া সত্ত্বেও সিম্পল সেন্টেন্স কতটা অ্যাট্রাকটিভ হতে পারে, কতটা অ্যাপিলিং হতে পারে, লেখাটা পড়লে আপনারা বুঝতে পারবেন। ওনার লেখা কিন্তু আমি কিশোর ভারতীতেও পড়েছি, কিন্তু ওনার বই কিনে একটা ফুল স্কেল নভেল আমি ফার্স্ট টাইম পড়ছি। এরপর হচ্ছে হাওয়ায় কথা না বলা। প্রত্যেকটা কথা যেগুলো যেগুলো এই বইতে দাবি করা হয়েছে সেটাকে স্ট্যাটস দিয়ে ব্যাক করা হয়েছে, অর্থাৎ পরিসংখ্যান দিয়ে সাপোর্ট দেওয়া হয়েছে, যেটা যে লজিকটা এস্টাবলিশ অথর করতে চেয়েছেন। এটা কিন্তু খুব ভালো লেগেছে। হাওয়ায় ভাষা ভাষা কথা বললে সে কথাগুলো অনেক সময় হতে পারে ভেগ বা পারসেপশনাল বায়াস সেখানে থাকতে পারে, কিন্তু আমি যদি একদম ডেটা নিয়ে আসি, সংখ্যা নিয়ে আসি, তাহলে পারসেপশনাল বায়াসটা টু আ সিগনিফিক্যান্ট এক্সটেন্ট আমরা কিন্তু এলিমিনেট করে দিতে পারবো। এটা কিন্তু অত্যন্ত ভালো দিক। এরপর হচ্ছে লেখার প্যাটার্ন। বেশ কিছু চ্যাপ্টার সর্দার বল্লভভাই প্যাটেলের জবানিতে, কিভাবে সর্দার প্যাটেল এখানে উঠে চলে এলেন এটা আপনাদের বই পড়েই বুঝতে হবে, কিন্তু ওই জায়গাটা এত ভালো লেগেছে। বেশ কয়েকটা চ্যাপ্টার আছে, মিনিমাম 10টা চ্যাপ্টার আছে যেখানে সর্দার বল্লভভাই প্যাটেল নিজেই যেন কথা বলছে, এত আউটস্ট্যান্ডিং লেগেছে, মানে খুব সুন্দর লেগেছে এটা। এরপর হচ্ছে নর্মদার পৌরাণিক ব্যাখ্যা দেওয়া। এখানে একটু আমি বলে দিই, এই বইটা পড়েই আমি জেনেছি, আগে জানতাম না। পুরাণ মতে নর্মদা হচ্ছে মহাদেবের কন্যা, তাই যেখানে যেখানে নর্মদা দেবীর মন্দির থাকে সেখানে সেখানে মহাদেবেরও মন্দির থাকে। এবং মহাদেবের মহাদেব নয়, নর্মদার আরেক নাম হচ্ছে রেবা। রেবা মানে যিনি রব করে চলেন, এটা কিন্তু ভ্রূ সমাস, যে কেউ রব করলে তাকে রেবা বলা হবে না, এটা বোঝাই যাচ্ছে সমাজ সম্বন্ধে যদি আপনাদের আইডিয়া থেকে থাকে। আর হচ্ছে নদীর যে গতি, অর্থাৎ নর্মদা যেভাবে ফ্লো করেছে, টু আ সার্টেন এক্সটেন্ট আপনাদের মনে হবে যে গল্পটাও যেন সেইভাবে ফ্লো করছে, সেই সময় পিকে উঠছে, সেই সময় নামছে। এই গল্পের মধ্যে অনেকবার পিক রয়েছে, ঠিক আছে। একজন প্রেগনেন্ট মহিলার বাচ্চা হওয়া, তিনি আন্দোলনের সঙ্গে জড়িয়ে পড়ছেন, মেধা পাটকার সেখানে চলে আসছেন। আমি বলেছি কিছু চরিত্র বাস্তব থেকে নেওয়া, বাবা আমটের ক্যারেক্টার, এই সমস্ত কিছু নিয়ে গল্পটা কখনো পিকে যাচ্ছে, কখনো ফ্ল্যাট যাচ্ছে, এত সুন্দর লেগেছে। মানে আমি জানেন, আমি ক্রিকেটের রেফারেন্স অনেক ভিডিওতে দিয়েছি। আমার অনেক সময় মনে হয়েছে যে মানে যেন মনে হচ্ছে একটা, মানে কি বলবো, মানে একটা খুব ক্লাসিক ইনিংস দেখছি ব্রায়ান লারার, বা মনে হচ্ছে একটা ক্লাসিক ইনিংস দেখছি রাহুল দ্রাবিড়ের। মানে এত আউটস্ট্যান্ডিং ফ্লো করেছে লেখাটা, মানে খুব ভালো লেগেছে। যারা এরকম লেখা ভালোবাসেন তাদের জন্য কিন্তু মাস্ট রেকমেন্ডেড বই। যারা মানুষকে বুঝতে চান তাদের জন্য কিন্তু মাস্ট রেকমেন্ডেড বই। এরপর হচ্ছে বইটার নেগেটিভ পয়েন্ট কি কি, কয়েকটা নেগেটিভ পয়েন্ট রয়েছে। কিছু কিছু জিনিস বইটার মধ্যে আমার বেশ ইররেলিভেন্ট মনে হয়েছে। হঠাৎ করে নোটবন্দি কিছু প্রসঙ্গ চলে এসেছে, সেটা মানে এই টপিকের সঙ্গে কোথা থেকে কি ফিট করলো ঠিক বুঝতে পারলাম না, বেশ অপ্রাসঙ্গিক ওই জিনিসটা। এই বইটা কিন্তু বেশ বায়াসড ভাবে লেখা, অর্থাৎ সমস্যার একটা দিক দেখানো হয়েছে। এই ড্যামগুলোর ফলে কারো না কারো উপকারও হয়েছে এই প্রজেক্টটার ফলে, সেই ব্যাপারে খুবই সামান্য 1-2 লাইন বলা হয়েছে বা 1-2 পেজ বলা হয়েছে, খুব বেশি কিছু বলা হয়নি। এবার যদি সেটাই হয়ে থাকে যে উপকারটা খুবই সামান্য, তাহলে ডিফারেন্ট স্টোরি, সেটা আমার জানা নেই। কিন্তু কোথাও গিয়ে মনে হয়েছে যে এই সমস্যাটাকেই ফোকাসে রেখে বলা হয়েছে। এটা কিন্তু নিউট্রাল কোনোভাবেই নয় লেখাটা, এটা প্রিডিটারমাইন্ড একটা লেখা মনে হয়েছে, যেখানে লেখিকার টার্গেটই ছিল সমস্যার চর্চা করব, এটা একদম নিশ্চিত। আর একটা ব্যাপার হচ্ছে, আপনাদের যদি পলিটিক্যাল আইডিওলজি সম্বন্ধে বিন্দু বিসর্গ ধারণা থাকে, তাহলে আপনারা কিন্তু লেখিকা কোন পলিটিক্যাল আইডিওলজিতে বিলিভ করেন সেটা ক্লিয়ারলি বুঝতে পারবেন। কোন দলকে ভোট দেয় বোঝা যাবে না, কিন্তু কোন পলিটিক্যাল আইডিওলজিতে উনি বিশ্বাস করেন ক্লিয়ারলি বোঝা যাবে। এই লেখার মধ্যে কিন্তু সেই পলিটিক্যাল আইডিওলজি লেখিকাকে বেশ খানিকটা ইনফ্লুয়েন্স করেছে, এবং লেখাটা কিন্তু বেশ খানিকটা কিন্তু পলিটিক্যাল, এটা কিন্তু অ্যাপলিটিক্যাল লেখা নয়। আরো বেশি অ্যাপলিটিক্যাল হলে এই লেখাটা কিন্তু বেটার হতো।
এবার যারা ধরুন লেখিকার সঙ্গে পলিটিক্যাল আইডিওলজি ওয়াইজ যে পাঠক অ্যালাইন্ড হয়ে যাবে, যাদের ওই পলিটিক্যাল আইডিওলজি পছন্দ, তাদের হয়তো লেখাটা আরো বেশি ভালো লাগতে পারে। আর যাদের অপছন্দ, তাদের হয়তো লেখাটা তাদের জন্য ওই জায়গায় ওয়ার্ক নাও করতে পারে। এবার আমার জন্য ওটা কি হয়েছে সেটা আমি বলছি না খুব একটা, কারণ সেটা বলে অনেক কিছু ডিসক্লোজ হয়ে যাবে। তো মোটামুটি হচ্ছে এইটাই, কিন্তু মোটের উপর লেখাটা মাইন্ড ব্লোয়িং, মানে মাইন্ড ব্লোয়িং, দারুণ লেখা, মানে উপন্যাস হিসাবে, সাবজেক্ট হিসাবে দুর্দান্ত লেখা, দারুণ লেগেছে আমার। তো আমার এই ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা থামস আপ, চ্যানেল ভালো লাগলে সাবস্ক্রাইব। দেখা হবে পরের ভিডিওতে, ওই দিন ভালো থাকবেন, টাটা।